হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সো এটা আমার ল্যাপটপ থেকে ফেসবুকে প্রথম লাইভ করা। সো টুকটাক ভুল ভ্রান্তি হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আজকে আমার প্রথম টপিকসটা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের রিসেন্ট যে মুভমেন্ট। তো রিসেন্ট মুভমেন্টটা আমরা লক্ষ্য করতেছি যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। সো এই টপিক যেগুলো আছে ওগুলো আসলে অনেক ডিসকাশন আছে, পরে কথা বলা যাবে। আমি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটাকে ফোকাস করতে চাই। গত কিছুদিন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর হিউজ মুভ করতেছে। যেমন লাস্টের দিনে এশিয়ান ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, তো অনেকগুলো ইন্স্যুরেন্স টপ 20 এর ভিতরে ছিল। এবং যদি আমরা সেক্টর মুভমেন্টের কথা বলি, তো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর খুব হিউজলি মুভ করতেছে উইথ হিউজ টার্নওভার। তো আমরা অ্যানালাইসিস সাইডে চলে যাই অ্যাকচুয়ালি। সো ইন্ডেক্স নিয়ে যদি আমরা কথা বলি, সো ইন্ডেক্স, আমি জাস্ট একটু সময় নিচ্ছি এটা আসার জন্য। হ্যাঁ, চলে আসছে। ইন্ডেক্স নিয়ে যদি আমরা কথা বলি, সো ইন্ডেক্স অনেকদিন কনসলিডেশন হওয়ার পরে এবং দেশের পলিটিক্যাল সিচুয়েশন বা অন্যান্য সিচুয়েশন এবং ইন্ডিকেটর গুলো একটু পজিটিভ হওয়ার কারণে মার্কেটে তার ইম্প্যাক্ট বা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। সো সেক্টর কিন্তু আপ ট্রেন্ডে আছে, যদিও একটু ফ্লাকচুয়েশনে আছে। ফ্লাকচুয়েশনে থাকার পর সেক্টর আমরা আপ ট্রেন্ড বলতে পারি। সো আপ ট্রেন্ডে আছে। গত 2 থেকে 3 দিন একটু কনসোলিডেশন এবং কারেকশন মুডে ছিল, কিন্তু আশা করি ভলিউম যেটা ইন্ডিকেট করতেছে সে ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাওয়ার কথা। যদি যদি দেশে কোনো নেগেটিভ, বিশেষ করে ইলেকশন এবং ইকোনমি নিয়ে যদি কোনো নেগেটিভ নিউজ না আসে, তো সেক্ষেত্রে আশা করি ইন্ডেক্স আপ ট্রেন্ডেই থাকবে ইনশাল্লাহ। তো আমাদের ফোকাস সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। তো ইন্স্যুরেন্স সেক্টরের আমি ইন্ডেক্সটা শো করতে চাই। আমি গত 1.5 মাস থেকে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিভিন্ন, মানে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছি। বিভিন্ন টাইমে আমি বিভিন্ন স্ক্রিপ্ট নিয়েও কথা বলেছি। যেমন আমি আহ, গত ডিসেম্বরের সম্ভবত 24-25 তারিখে আমি ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে টেকনিক্যালি লুকস গুড। সো আপনারা এখন এটা বুঝতে পারছেন যে ক্রিস্টাল কেন বলছিলাম। সেটা অলরেডি মোর দেন 40%, 45% ইনক্রিজ করেছে। তো এই সেক্টরটা, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, একটা 2021 থেকে যদি কথা বলি, কারণ 2021-এ এই সেক্টরে একটা বিশাল বাবল ছিল আর কি। বিশাল বাবলটা হচ্ছে যে মাত্র 21 পয়েন্ট থেকে এই সেক্টরটা 82 পয়েন্ট পর্যন্ত রান করেছিল উইদিন ভেরি শর্ট টাইম। ভেরি শর্ট টাইম। সো এই সময়ে এই সেক্টরে একটা বিশাল বাবল ক্রিয়েট হয়। সো সে বাবল ক্রিয়েট হওয়ার পরে বাবলটা বাস্ট হয়ে গেলে সেক্টরটা কারেকশনে আসে এবং এটা লং কারেকশন। মোটামুটি 2021 থেকে 25শে জুন 2021 থেকে এখানে হচ্ছে যে 28শে অক্টোবর 2024, তার মানে অ্যারাউন্ড 3 ইয়ার্স সেক্টরটা একটা লং ডাউন ট্রেন্ডে ছিল। যদিও মাঝে মাঝে একটু স্পাইক করার চেষ্টা করেছে বা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু একটা লং ডাউন ট্রেন্ডে ছিল। সো সেই লং ডাউন ট্রেন্ডে থাকার পরে যেটা লোয়ার লো ক্রিয়েট করে সেটা হচ্ছে যে 28.4, 28.4। সো 28.4, যেটা এইদিকেও কিন্তু সাপোর্ট করতেছে। দেখেন, আমরা যদি 19-20-এ দেখি, 2019-2020-এ দেখি, এইদিকে কিন্তু এই পয়েন্টটাকে সাপোর্ট করতেছে। এখানে সাপোর্ট, মানে এটা আগে ছিল রেসিস্ট্যান্ট, পরে হয়ে যায় সাপোর্ট। আর এখানে এসে এই যে এই পয়েন্টে এসে দেখেন ওই সাপোর্টটাকেই কিন্তু মেনটেন করতেছে। সো এখানে সাপোর্ট ধরে এই সেক্টরটা আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে, মানে বাউন্স ব্যাক করার চেষ্টা করে। কিন্তু যেহেতু একটা লং ডাউন ট্রেন্ডে ছিল, সেই ডাউন ট্রেন্ডের যে বাউন্স ব্যাকটা করার চেষ্টা করে, স্টিল পিপলস কনফিডেন্স, মানে এখানে মোটামুটি 30-40% গেইন হয়ে যায়। তো এই গেইন হওয়ার পরে পিপল আসলে কনফিডেন্স ধরে রাখতে পারেনি যে আসলে এটা কন্টিনিউ করবে কিনা, যে কারণে আবারও কনসলিডেশন এবং কারেকশনে চলে যায়। সো এইখানে কারেকশন হওয়ার পরে আস্তে আস্তে স্লোলি কারেকশন হওয়ার পরে এখানে গিয়ে আবারও সেই পয়েন্টটা টাচ করে, যেটা 28.2। তো এই পয়েন্টটা টাচ করার পরে আবার উপর দিয়ে আপ ট্রেন্ডে যায়, যেটা আসলে এটাকে বলি আমরা ডাবল বটম। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় এটাকে বলে ডাবল বটম। সো যখন এই সেক্টরটা বটম ওয়ান বটম টু ক্রিয়েট করে আবারও উপর দিকে যায়, আপ ট্রেন্ডে যায়, তো এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় এটাকে বলি আমরা আপ ট্রেন্ড কনফার্মেশন, অথবা ডাউন ট্রেন্ড ইয়েন্ড অফ দ্য ডাউন ট্রেন্ড। কারণ এখানে একটা লোয়ার লো ক্রিয়েট করে আপ ট্রেন্ডে গেল,
যাবার পরে আবারও যখন ডাউন ট্রেন্ডে চলে আসলো এবং সেম পয়েন্ট ব্রেক না করে ওখান থেকে আবার আপ ট্রেন্ডে মানে আবারও বাউন্স করলো, মানে সে সাপোর্টকে, সে ডাউন ট্রেন্ডের সাপোর্টকে ব্রেক না করে রিভার্সাল হয়ে আপ ট্রেন্ডে চলে আসলো। তো সেটাকে আমরা টেকনিক্যালের ভাষায় বলি যে আপ ট্রেন্ড কনফার্মেশন, মানে এই সেক্টর এই 28.2 এর নিচে যাবে না বা যাবার সম্ভাবনা কম। আচ্ছা, সেখান থেকে যখন আপ ট্রেন্ডে গেল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত র্যালি করে, দেখেন মুভ ওয়ান, এখানে কয়েকটা মুভ আছে, এখানে মুভ ওয়ান, কারেকশন, মুভ টু, কারেকশন, মুভ থ্রি, কারেকশন, মুভ ফোর, কারেকশন, মুভ ফাইভ। ফাইভে যাওয়ার পরে এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট পয়েন্টে চলে আসে, যে পয়েন্টটা হচ্ছে যে এটা এখান থেকে আমরা একটা রেসিস্ট্যান্স পয়েন্ট ধরতে পারি যে এই পয়েন্টটা একটা রেসিস্ট্যান্স পয়েন্ট ছিল। সো এটা কিন্তু ঠিক সেম রেসিস্ট্যান্স পয়েন্টে টাচ করে, টেস্ট করে, এটাকে বলি টেস্ট, লাইক রেসিস্ট্যান্ট টেস্ট। রেসিস্ট্যান্ট টেস্ট করে যখন সে ব্রেক করতে পারলো না, আবার একটু ডাউন ট্রেন্ডে আসলো। সো এটা খুবই নর্মাল যে রেসিস্ট্যান্স যখন ব্রেক হলো না, সো কিছুটা কারেকশন এবং কনসলিডেশন হবে, সো স্বাভাবিক। হওয়ার পরে আবারও সেক্টরটা হিউজ ভলিউম নিয়ে আবারও ব্রেক করার চেষ্টা করে, আবারও ব্রেক করার চেষ্টা করে এবং এখানে একটা ভালো একটা ক্যান্ডেল ফর্ম করেছিল। কিন্তু এই দিন হচ্ছে যে এয়ারপোর্টে আগুন লাগার দিন। সো সেক্টরটা যেহেতু আগুনের সাথে ইন্স্যুরেন্সের একটা সম্পর্ক আছে, কারণ ইম্পোর্টের সময় সবগুলো প্রোডাক্ট গুডস ইন্স্যুরেন্স করা থাকে এবং সেগুলোর ক্ষতি হলে ইন্স্যুরেন্স কোম্পানিকে সেটার ডেমারেজ দিতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়। তো এই নিউজটা মার্কেটে ফলাওভাবে প্রচার হওয়ার সাথে সাথে যে এয়ারপোর্টে আগুন লেগেছে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সেই আগুন লাগার কারণে যে ক্ষতি হবে সেটার ক্ষতিপূরণ দিতে হবে, এই নিউজটা মার্কেটে হওয়ার সাথে সাথে ইন্স্যুরেন্স একটা হিউজ ইম্প্যাক্ট চলে আসে এবং সাডেনলি সূচকের ডাউন ট্রেন্ডে চলে আসে। তো আমার বিশ্বাস ছিল বা আমি তখনই বিলিভ করতে শুরু করেছিলাম বা আমার প্রেডিকশন ছিল যে এই সময়ে যেহেতু টেস্ট ওয়ানে ব্রেক করতে পারেনি, অবশ্যই টেস্ট টু তে ব্রেক করবে, কিন্তু যদি তখন এয়ারপোর্টে আগুন না আসতো বা ওই ঘটনাটা না ঘটতো, তাহলে এই চান্সেই এই রেসিস্ট্যান্স কে ব্রেক করে সেক্টর একটা নতুন হাই ক্রিয়েট করতো। কিন্তু ওই নিউজটা মার্কেটে ফলাভাবে প্রচার হওয়ার পরে তখন আসলে সবাই পেনিকড হয়ে যায় এবং শেয়ার হিউজ লাইক সেল প্রেসার চলে আসে এবং প্রতিদিন শেয়ারের প্রাইস 5%, 6%, 10% করে কমা শুরু করে এবং এখানে একটা হিউজ ডাউন ট্রেন্ডে চলে আসে সাডেনলি। সাডেনলি শেয়ারের প্রাইস 30 থেকে 40%, কিছু কিছু শেয়ার 40%, কিছু কিছু শেয়ার 30% পর্যন্ত কমে যায়। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই একটা কোম্পানি যাদের ম্যানেজমেন্ট আছে, তাদের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান আছে, আরো অনেক কিছু। সো একটা কোম্পানি মানে জাস্ট একটা ছোট্ট একটা ইনসিডেন্টের কারণে বা ছোট হোক বড় হোক একটা ইনসিডেন্টের কারণে যে দেউলিয়া হয়ে যাবে বা কোম্পানি বন্ধ হয়ে যাবে, এটা আসলে ট্রু না। তো সেল প্রেসারটা হয়ে যাওয়ার পরে এখানে অনেকেই সুযোগ নিয়ে শেয়ার কিন্তু কেনে, অনেকেই শেয়ার কিনেছে। সো যাদের একটু বেশি প্রাইসে কেনা ছিল তারা এখান থেকে কিনে এভারেজ করেছে। তো যখন ওই ইম্প্যাক্টটার মানুষ বুঝতে পারে যে সেটা আসলে একটা পেনিক মাত্র, নর্মালি ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতি হলে ক্ষতিপূরণ দিবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এটা অনেকেই জানে না বা অনেকেই হয়তো এটা মানে এতটা ইন ডেপথে বোঝে না। সব সময় ইন্স্যুরেন্স পলিসি খোলার সময় বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রি-ইন্স্যুরেন্স করে, এটা উইথ এ ফরেন কোম্পানি। অর্থাৎ যখন কোনো ইম্পোর্টে অথবা কোনো আম, কোনো কিছুকে তারা কাভারেজ দিচ্ছে, সাথে সাথে তারা রি-ইন্স্যুরেন্স করে। যদি ছোট টাইপের হয়, মানে মানে কাভারেজটা যদি ছোট হয়, অ্যামাউন্টে ছোট হয়, তাহলে বাংলাদেশের সরকারি যেটা জীবন বীমা কর্পোরেশন অথবা সাধারণ বীমা কর্পোরেশন, জেনারেল ইন্স্যুরেন্স গুলো সাধারণ বীমা কর্পোরেশনের সাথে ইন্স্যুরেন্স করে, যাতে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেলে বা কোনো ড্যামারেজ দিতে গেলে, ক্ষতিপূরণ দিতে গেলে সেটা সাধারণ বীমা কর্পোরেশনের কাছে থেকে আসে। সো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এত বেশি লায়াবিলিটি বা এত বেশি ক্লেম ফেস করতে হয় না, যে ক্লেমই হোক সেটা সাধারণ বীমা কর্পোরেশনের কাছে থেকে আসে, বিকজ তারা রি-ইন্স্যুরেন্স করে উইথ সাধারণ বীমা কর্পোরেশন। যদি অ্যামাউন্টের সাইজ বড় হয়, তাহলে তারা সেটা ফরেন কোনো কোম্পানির সাথে রি-ইন্স্যুরেন্স করে। সো সেক্ষেত্রে এই এয়ারপোর্টের যে ঘটনার যে ডাউন ট্রেন্ড, মানুষ যখন বুঝতে পারে যে এটার আসলে খুব বেশি ইম্প্যাক্ট ইন্স্যুরেন্স কোম্পানির উপরে পড়বে না, তখন আবার সেক্টরটা বাউন্স করা শুরু করে এবং আস্তে আস্তে আবার আপ ট্রেন্ডে আসে। তো এখন যেটা সিচুয়েশন যে এই যে মানে গত মার্কেটে এটা কিন্তু আগে রেসিস্টেন্স কে ব্রেক করে টেস্ট করেছে আর কি।
ব্রেক, অর্থাৎ আগের যে হাই পয়েন্ট ছিল, এই পয়েন্টটা হচ্ছে যে 39.9। এই 39.9 কিন্তু গত মার্কেটে এটা ক্লোজ করে 40.2 পর্যন্ত টেস্ট করেছে, করে আবার ব্যাক করে 39.3-তে ক্লোজিং দিয়েছে। এখন ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এটা আসলে উপরে যাবে না নিচে যাবে, এটা আসলে নিশ্চিত করে কেউ বলতে পারবে না। কিন্তু যেহেতু এই সময় একটা ব্রেক করার চেষ্টা করেছে, করে আবার ডাউন ট্রেন্ডে গিয়ে আবারও আপ ট্রেন্ডে এসে ব্রেক করার চেষ্টা করতেছে উইথ গুড ভলিউম। এবারের ভলিউমটা দেখেন যে এবারের ভলিউমটা কিন্তু কনসিস্টেন্ট। যেমন এখানে একটা সাডেনলি একটা ভলিউম পেয়েছিল, পেয়ে সেটা কিন্তু মানে একটা রেড ক্যান্ডেল ফর্ম করে আর কি, যে কারণে ডাউন ট্রেন্ডে চলে আসে। এবার ভলিউম গুলো কনসিস্টেন্ট ছিল না, এখানে ভলিউম পেয়েছে, সাডেনলি কমে গেছে, আবার ভলিউম পেয়েছে, আবার কমে গেছে, আবার পেয়েছে। এবার ভলিউমটা কিন্তু কনসিস্টেন্টলি বাড়তেছে, মানে স্লোলি উইথ এ কনসিস্টেন্সি বাড়তেছে। তো আশা করা যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, এই জায়গাতে আরএসআই 70 নিচে ছিল, এই যে এবার কিন্তু আরএসআই 70-র উপরে। সো আরএসআই যখন 70-র উপরে থাকে তখন আসলে মানে স্ট্রেনটা বেশি, এই যে আরএসআই রিলেটিভ স্ট্রেংথ যেটা বলি আমরা। সো এই স্ট্রেংথটা কিন্তু এবার আগের থেকে বেশি। সো সেক্ষেত্রে এবং ম্যাকডি হিস্টোগ্রামও একটা গুড ইন্ডিকেশন দিচ্ছে। এর আগের বার ম্যাকডি হিস্টোগ্রাম এখানে আসে মানে ফেড ফেড হয়ে যায় আর কি, বাট এবার কিন্তু স্ট্রং সিগন্যাল দিচ্ছে। সো সবকিছু মিলেই আশা করা যাচ্ছে যে আগামী দুইটা মার্কেটের মধ্যেই এইটা 45 বা 41-এ গিয়ে ক্লোজিং দিবে আশা করা যাচ্ছে। এবং সেটা হলে এটা আসলে স্ট্রং রেসিস্টেন্স না, মানে স্ট্রং রেসিস্টেন্স হচ্ছে এটাই, এই 40 জোনটা। তো এটা ক্লোজ হয়ে গেলে এবং উইথ যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে, তাহলে আশা করি ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো মুভমেন্ট আসবে। যেটা ফার্স্ট টার্গেট হচ্ছে যে এই 44 পর্যন্ত রান করবে। এবং রান করার পরে স্টিল যদি ভলিউম এবং মার্কেট সেন্টিমেন্ট ঠিক থাকে, সেক্ষেত্রে এই 47 পর্যন্ত একটা রান দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নাথিং শিওর, এটা শিওর করে বলা যাবে না, বাট সম্ভাবনা আছে। আচ্ছা, এই সেক্টর থেকে দুই একটা স্ক্রিপ্ট নিয়ে আমি কথা বলতে পারি। যদিও ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা অলরেডি অনেক বেড়ে গেছে, এটা মানে লুকস, মানে যেহেতু বেড়ে গেছে, সো এটা আসলে কিছু বলা যাবে না, কিন্তু আমি জাস্ট অন্যগুলোর কথা বলতেছি যে এটা একটা এটা সেক্টরকে লিড করতেছে এবং টেকনিক্যালি স্টিল গেটিং স্ট্রেংথ কিন্তু বাড়তেছে। এই যে স্ট্রেংথ কিন্তু বাড়তেছে, এখনো স্ট্রেংথ এখানে নিচের দিকে আসেনি, সো স্ট্রেংথ স্টিল পজিটিভ। বাট আমি এটাকে খুব বেশি মানে কিনবেন বা এটা আমি বলতেছি না। বাট এটার মতো করে যে এইটা যেহেতু অলরেডি 50 টাকা থেকে অথবা 46 টাকা বা 48 টাকা থেকে 80 টাকা পর্যন্ত কন্টিনিউ করেছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যারাউন্ড মোর দেন 45%। সো এটা যদি 45% বাড়ে, তো সেক্ষেত্রে এটার ইম্প্যাক্ট এই সেক্টরের অন্য স্ক্রিপ্ট গুলোর উপরেও আসবে এবং অলরেডি আসা শুরু করেছে। যেমন আমি যদি ইসল্যান্ডকে দেখাই, ইসল্যান্ড ইন্স্যুরেন্সটা গত 3-4টা মার্কেটে যেটার খুবই একটা কম সংখ্যক শেয়ার ট্রেড হতো, মাত্র 40,000, 50,000 বা 1 লাখ শেয়ার ট্রেড হতো, সেটা গত মার্কেটে 1 লাখ 10 লাখ 13 লাখ শেয়ার ট্রেড হচ্ছে। লাস্ট মার্কেটে এটা 1.31 মিলিয়ন, অর্থাৎ 13 লাখ শেয়ার ট্রেড হয়েছে উইথ প্রাইস ইনক্রিজ এবং সিগন্যাল ভালো দিচ্ছে। সাথে ম্যাকডি হিস্টোগ্রামও স্টিল লুকস গুড। সো ইমপ্যাক্ট পড়া শুরু করেছে। তো এই সেক্টরে আপনারা খুঁজে দেখবেন যে অনেক শেয়ার আছে স্টিল ইমপ্যাক্ট পড়েনি বাট পড়তে যাচ্ছে। যেমন গ্রিন ডেল্টা শেয়ারটার কথা বলি। এই সেক্টরের অন্যান্য শেয়ার যেমন বেড়েছে, অলরেডি কিছুটা প্রাইস ইনক্রিজ করেছে, যদিও এটা মানে প্রথম দিকে বেড়েছে, বেড়ে কিন্তু একটা জায়গায় এই 55 থেকে 57 লেভেলে আছে এবং এখানে একটা স্ট্রং রেসিস্টেন্স আছে। মানে এই শেয়ারটাতে ইমপ্যাক্ট এখনো পড়েনি, মানে এখনো ইমপ্যাক্ট পড়েনি, কিন্তু হয়তো যদি সেক্টর মুভমেন্ট কন্টিনিউ করে এটাতে কিছুটা ইমপ্যাক্ট আসবে। তারপরে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, সো এটাও অতটা, যেমন ক্রিস্টাল যতটা বেড়েছে এটা অতটা বাড়েনি, সো এটাতেও কিছুটা ইমপ্যাক্ট আসবে। সো এরকম আরো অনেকগুলো শেয়ার আছে, যেমন প্রভাতিটা গত মার্কেটে মুভ করেছে এবং একটা সিগন্যাল দিয়েছে। সো তো ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে যেহেতু সেক্টর ভালো করতেছে এবং আশা করা যাচ্ছে সেক্টর তার রেসিস্ট্যান্স ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করতে পারে। সো যে ইন্স্যুরেন্সের শেয়ার গুলো এখনো ততটা
ততটা প্রাইস ইনক্রিজ হয়নি। বাট ভলিউম বাড়া শুরু করেছে। ইম্পর্টেন্ট থিং ভলিউমটা দেখতে হবে যে ভলিউম বাড়া শুরু করেছে কিনা। ভলিউম বাড়া শুরু করেছে কিন্তু প্রাইস এখনো বাড়েনি। এরকম কিছু ইন্স্যুরেন্স দেখে শুনে পজিশন নেওয়া যেতে পারে বেসড অন ইউর অ্যানালাইসিস। আমি জাস্ট সেক্টর ওভারভিউটা দিলাম। বাকিটা আপনাদের উপর, আপনারা বুঝে শুনে কি করা যায় এটা আপনারা ডিসিশন নেবেন। ধন্যবাদ সবাইকে। লাইভ কেমন হলো কমেন্টে জানাবেন। যদি কোনো স্পেসিফিক স্ক্রিপ্ট বা শেয়ার নিয়ে জানার ইচ্ছা করে সেটাও কমেন্টে জানাবেন। আমি ট্রাই করবো রেসপন্স করতে। আর আমি শেয়ার মার্কেটে অনেকদিন থেকে 2006 থেকে এখানে পার্টিসিপেট করি এবং এটা আমার একটা ভালোবাসার জায়গা। তো আমি আমার ভালোবাসা থেকেই কথা বলি। অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। ভালো লাগলে আম রেসপন্স করেন, আর ভালো না লাগলে ইগনোর করেন। ধন্যবাদ সবাইকে।